খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এখানে খাঁচার ভিতর অচিন পাখি বলতে এখানে বোঝাচ্ছে যে দেহ, আমাদের শরীর। এই শরীরের ভিতরে আমাদের আত্মাটা কিভাবে আসে আর কিভাবে যায়। এখানে কিন্তু ওই পাখির খাঁচা বোঝাচ্ছে না এবং পাখি বোঝাচ্ছে না। আসসালামু আলাইকুম, আজকের বাংলা আলাপে স্বাগত। আমাদের আজকের আলাপের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার তরী কবিতা। এইচএসসি 2025 ব্যাচের ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় আয়োজন সোনার তরী কবিতা। সোনার তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর 1891 খ্রিস্টাব্দে আমাদের বাংলাদেশে কুষ্টিয়ার ঝিনাইদহে পদ্মার পাড়ে রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এর একটি বিখ্যাত কাব্যগ্রন্থ সোনার তরী। সোনার তরী 1894 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং সোনার তরী কাব্যগ্রন্থের একটি নাম কবিতা হচ্ছে সোনার তরী। এই কবিতার মধ্যে কবির মধ্যে দার্শনিকতা ফুটে উঠেছে। কি দার্শনিকতা ফুটে উঠেছে আমরা আলাপ করব। এই কবিতাটি আমরা প্রথমে বিশ্লেষণ করি। কবিতাটির মধ্যে রয়েছে 42টি পংক্তি বা 42টি লাইন। এই 42টি পংক্তিকে তিনি 7টি চরণ বা 7টি লাইনকে একটি স্তবক করে 6টি স্তবকে সাজিয়েছেন। প্রথম স্তবকের প্রথম চরণে 8-5 মাত্রার পর্ব রয়েছে, 8 মাত্রার পূর্ণবর্গ, 5 মাত্রার অপূর্ণ পর্ব। এরপরে দ্বিতীয় চরণে 8 মাত্রার পূর্ণবর্গ রয়েছে, 5 মাত্রার অপূর্ণ পর্ব রয়েছে। তৃতীয় চরণে 8 মাত্রার পর্ব, চতুর্থ চরণে 8 মাত্রার পর্ব, পঞ্চম চরণে 8 মাত্রার পর্ব, ষষ্ঠ চরণে 5 মাত্রার পর্ব রয়েছে এবং সর্বশেষ হলো 8 মাত্রার পূর্ণবর্গ এবং 5 মাত্রার অপূর্ণ পর্ব রয়েছে। এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং এখানে আমাদের 6টি স্তবক রয়েছে। প্রতিটি স্তবকে 7টি করে চরণ, 6 7 42টি মোট চরণ বা মোট লাইন সংখ্যা হলো 42টি। এখন আমরা প্রতি স্তবক অনুযায়ী আলাপ করব। গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। প্রথম স্তবকে কবি একটি ঘন বর্ষার চিত্র এঁকেছেন। তিনি বলেন, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। কবি দেখছেন যে বর্ষাকালের একটা চিত্র আঁকছেন। এখানে আকাশে মেঘ গর্জন করছে, কৃষক একা বসে আছে, তার সোনার ধান কাটা হয়ে গিয়েছে, এখন সে একা বসে আছে। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। দ্বিতীয় স্তবকে কবি তার নিঃসঙ্গতা অসহায়ত্বের কথা বলেছেন। একখানি ছোট ক্ষেত আমি একেলা, সেখানে তিনি চারপাশে বাঁকা জল করেছে খেলা। তো এই বাঁকা জল হলো স্রোত, কালের স্রোত, মহাকালের স্রোত, মহাকাল। বাঁকা জল হলো মহাকাল, এই কাল সময় যা আমাদেরকে ধ্বংস করে দেয়। তো এখানে একটি তিনি দূরের গ্রামের চিত্র এঁকেছেন, যে দূরে একটি গ্রাম দেখা যাচ্ছে, যেই গ্রামটা এই প্রভাত বেলা সকাল বেলাতেও কালো মেঘে ঢেকে গেছে। দূরে মনে হচ্ছে গ্রামখানি একদম কালো মেঘে ঢাকা, কালো মেঘে ঢাকা। তো একটি গ্রামের চিত্র এঁকেছেন। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। তৃতীয় স্তবকে তিনি বলছেন যে গান গেয়ে তরি বেয়ে কে যায়, মানে কে এক মাঝি যে গান গেয়ে তরি বেয়ে চলে যাচ্ছে।
দেখে যেন মনে হয় চিনি উহারে, তাকে যেন দেখে যেন মনে হচ্ছে কবি তাকে চিনেন। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। এরপরে চতুর্থ স্তবকে বলছে ফসলগুলো নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, নিয়ে যাও শুধু এই সোনার ফসলগুলো নিয়ে যাও। যত চাও তত লও তরণী পড়ে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। পঞ্চম স্তবকে কবি কি বলছেন, যে সকল সোনার ফসল সেগুলো তিনি থরে বিথরে সাজিয়ে দিয়েছেন, আর নাই, যা ছিল সবকিছু সোনার তরীর মধ্যে দিয়ে দিয়েছেন। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। এরপরে ষষ্ঠ স্তবকে তিনি বলছেন ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। মানে হলো কবির সোনার ফসল, তার যে সৃষ্টিকর্ম সেগুলোর মাধ্যমেই তার সেই সোনার তরীটি ভর্তি হয়ে গিয়েছে, এখন আর কবির সেখানে ঠাঁই নেই। এখানেই হলো কবির দার্শনিকতা, যে মহাকাল আমাদেরকে ধ্বংস করে দেয়, আমাদের দেহ মন এগুলো নষ্ট হয়ে যায়, আমাদের শরীর ধ্বংস হয়ে যায়, কিন্তু আমাদের যে সৃষ্টিকর্ম, আমাদের যে কাজ, সেই ফসল সেগুলো মহাকাল নিয়ে যায়, কিন্তু আমাদেরকে নিয়ে যায় না। এই কবিতার মধ্যে কবির হতাশা, বেদনা এগুলো প্রকাশ পেয়েছে, যে মহাকাল আমাদেরকে নিচ্ছে না, শুধু আমার সোনার ফসলকে নিয়ে যাচ্ছে। কবিতার মধ্যে একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে এই কবিতাটি রূপক শ্রেণীর কবিতা। রূপক মানে কি, বলবে একটা বুঝাবে আরেকটা। যেমন আমরা লালনের একটা বিখ্যাত গান জানি, যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এখানে খাঁচার ভিতর অচিন পাখি বলতে এখানে বোঝাচ্ছে যে দেহ, আমাদের শরীর, এই শরীরের ভিতরে আমাদের আত্মাটা কিভাবে আসে আর কিভাবে যায়। এখানে কিন্তু ওই পাখির খাঁচা বোঝাচ্ছে না এবং পাখি বোঝাচ্ছে না, অর্থাৎ রূপক যেটা বলবে সেটা বুঝাবে না, একটা ভিন্ন অর্থ বুঝাবে। এই সোনার তরী কবিতাতেও কবি আঁকছেন একটা কৃষকের চিত্র, যেই কৃষক সোনার ধান কেটে জড়ো করে বসে আছে, চারদিকে বাঁকা জল, সেগুলো হলো ফুলের মতো ধারালো, সেগুলো খেলা করছে, কিছুক্ষণের মধ্যে আমার সোনার ফসল নষ্ট হয়ে যেতে পারে এমন কোনো ভরসাই নেই। এমন সময় একটা ভরা পালে এক নৌকা মাঝি যাচ্ছিল গান গেয়ে, তাকে দেখে মনে হলো যে আমি তাকে চিনি, তুমি এসো আমার এই সোনার ধান সোনার ফসল নিয়ে যাও, অনুরোধ করলো। তারপরে সেই কৃষক গুলো সব ফসল গুলো সেই সোনার ছোট তরীতে সাজিয়ে দিল থরে বিথরে, তারপরে বললো যে আমাকে নাও এখন করুণা করে, বললো ঠাই নাই ছোট সে তরী। মানে মহাকালে যে সেই নৌকায় আমাদের ঠাঁই হয় না, আমাদের কর্মের ঠাঁই হয়, আমাদের সোনার ফসলের ঠাঁই হয়, কিন্তু আমাদের ঠাঁই হয় না। কবি এটাই মূল দার্শনিকতা।